সে আমার প্রেম। লেখিকা নুসরাত জাহান উর্মি। পর্ব 2। তখন মধ্যরাত, চারদিকে নীরবতা। আমি স্পষ্ট বুঝতে পারছি এখানে কেউ ছিল। চোখ মিলে তাকাতেই দেখি এখানে কেউ নেই। রুমের দরজাটাও বন্ধ, কারো আসার উপায়ও নেই। তবে তবে কি আমার যা অনুভব হচ্ছিল সবটাই স্বপ্ন? কার স্বপ্ন এতটা জীবন্ত কিভাবে হতে পারে? বাড়িতে বর্তমানে পুরুষ আছে 2 জন, আব্রাহাম স্যার আর নীল। নীল এখানে কখনোই আসবে না। আর আব্রাহাম স্যার, সে তো সোনার হরিণ। তার দেখা এখানে পাওয়া অসম্ভব ব্যাপার। সে তো ঠিক মতো তাকায় না আমার দিকে। কথাটা বলেই গাল ফোলালো অদ্রি। এসব ভাবতে ভাবতেই চোখ বন্ধ করলাম, আবার সাথে ভেসে উঠল সকালের সেই দৃশ্যটা। ইস, কতটা কাছে ছিলাম আমরা। ওনার নিঃশ্বাস পড়ছিল আমার মুখে। এসব ভাবতেই গাল দুটো লজ্জায় লাল হয়ে উঠল। শরীরটা কেমন শিরশির করছে। লজ্জায় পাশ বালিশটাকে জড়িয়ে ধরে মুখ লুকালো অদ্রি। একসাথে এভাবেই ঘুমিয়ে পড়ল সে। রাত প্রায় 1টা বেজে গেছে। নিতু চিন্তিত হয়ে বসে আছে। এই নিয়ে 15 বারের মতো কল দিল সে। নীলের নাম্বারে এবারও ধরল না, বরং কেটে দিল নীল। অভিমানে অনুরাগে ভরে উঠল নিতুর 2 চোখ। কি করবে বুঝতে পারছে না। এই 1 বছরে প্রথমবারের মতো নীলের এমন ব্যবহার। কেন এমন করছে তাও জানে না। আজকে তারা একসঙ্গে বাসায় ফিরেছে, তখনও সবকিছু ঠিক ছিল। এখন হঠাৎ কি হলো? কথাগুলো ভাবতে ভাবতেই ফুঁপিয়ে উঠল নিতু। বালিশে মুখ গুজে কাঁদল নীরবে। অপরদিকে অন্ধকার ঘরে বসে আছে নীল। চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। রাগে মাথার রগ নীল বর্ণ ধারণ করেছে। তার হাতে একটা চিঠি, শুদ্ধ ভাষায় বলতে গেলে প্রেমপত্র, তাও আবার নিতুর নামে। তার প্রাণ পাখির দিকে যেখানে কেউ তাকালেও চোখ গেলে দিতে ইচ্ছে করে, তার সেখানে কোনো বাস্টার্ড প্রেমপত্র লিখেছে তার রূপাঞ্জনাকে। ভাবতেই সব পুড়িয়ে দিতে ইচ্ছে করছে তার। মূলত রাগের বশে সে নিতুর সাথে খারাপ ব্যবহার করতে চাইছে না, এ কারণেই একবারও কল ধরেনি সে। কিন্তু এখন তার বুকটা জ্বলছে। মেয়েটা কাঁদছে নিশ্চয়ই এখন। নিতু মুখে কিছু না বললেও সে তো বোঝে প্রেমিকার চোখের ভাষা। সে এবার দ্রুত উঠে দাঁড়ালো, দ্রুত বেরিয়ে পড়লো বাইক নিয়ে। নিতু এখনো বালিশে মুখ গুজে কাঁদছে। একটু পর ফোনে মেসেজের শব্দে মুখ তুলে তাকালো সে ফোনের দিকে। ছোট্ট একটি বার্তা, তাতেই যেন চোখ বড় হয়ে উঠল বিস্ময়ে। সে গলায় ওড়না পেঁচিয়ে বেরিয়ে পড়ল বাসা থেকে। চোখ আবারও ভরে উঠল তার। চোখ মুছতে মুছতে বেরিয়ে পড়ল বাসা থেকে। একটু দূরে দাঁড়িয়ে আছে তার প্রেমিক পুরুষ, তাকিয়ে আছে তার দিকেই। নিতু দিক বেদিক জ্ঞান হারিয়ে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল নীলের বুকে। এবার বুঝি নীলের বিস্মিত হওয়ার পালা। হতবাক হয়ে তাকিয়ে রইল নীল। যখন উপস্থিতি বোধগম্য হলো, দুহাতে গরম আদরে আগলে নিল তার রূপাঞ্জনাকে। এতক্ষণে যেন শান্তি পেল তার হৃদয়। সব রাগ নিমিষেই পানি হয়ে গেল। এই মেয়েটা তার প্রশান্তির মূল। নিতু এখনো তার বুকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। নীল কখনো ভাবতেই পারেনি এমন কিছু নিতু নিজ ইচ্ছায় করবে। যে মেয়ে একটু ছোঁয়াতেই লজ্জায় কুঁকড়ে ওঠে,
তাকে কখনো গভীরভাবে ছোঁয়ার স্পর্ধা করেনি নীল, তাই কখনো জড়িয়েও ধরেনি। এটাই তাদের প্রথম জড়িয়ে ধরা। হঠাৎ নিতুর ধাক্কায় ধ্যান ভাঙে তার। নিতু জোর করে নিজেকে ছাড়িয়ে নিয়ে আঙুল তাক করে রাগে ফুঁসতে ফুঁসতে বলে, এখানে কেন এসেছেন আপনি? চলে যান। কথাটা বলেই ঘুরে চলে আসতে চাইল, কিন্তু পিছন থেকে কোমর টেনে কাছে আনলো নীল। কানের কাছে ফিসফিস করে বলল, সরি জান, রাগটা তোমার উপর ঝাড়তে চাইনি, তাই ভেবেছিলাম মাথাটা একটু ঠান্ডা হলে কথা বলবো, সরি। নিতু এবার সামনে ফিরে তাকিয়ে বলল, রেগে কেন ছিলেন? নীল এবার পকেট থেকে চিঠিটা বের করে বলল, এটার জন্য। এবার বলো, চিঠিটা কে দিয়েছে তোমাকে? তোমার ব্যাগ থেকে পড়েছিল, আমি তখন পেয়েছি। নিতু অবাক চোখে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল, তারপর অবাক হয়ে বলল, কিসের চিঠি? তারপর চিঠিটা নিতে চাইলেই নীল হাত সরিয়ে নিয়ে টুকরো টুকরো করে ফেলে দিয়ে বলল, কোন অসভ্য লিখেছে জানি না, তবে আমার জিনিসে অন্য কোনো কারো নজর আমি সহ্য করব না। নিতু এবার বুঝতে পারল আসল ঘটনা। নীল যে এতটা জেলাস হবে সে কখনো ভাবতেও পারেনি। নিতুর মুখে হাসি দেখে ভ্রু কুঁচকে তাকালো নীল। এমন সময় একটা বিষয় নিয়ে হাসছে কেন এই মেয়ে? নিতুর এবার শব্দ করে হাসলো। কেন? কোনো রকম হাসি থামিয়ে বলল, চিঠিতে কি কোথাও আমার নাম লেখা ছিল? নীল মাথা নেড়ে না বলল, নিতু, চিঠিটা আমার জন্য না, প্রিয়তির জন্য ছিল। আপনিও না ধ্যাত, শুধু চিঠিটা ছিঁড়লেন। আফরান বেচারারা জানলে কত কষ্ট পাবে। নীল আহাম্মকের মতো তাকিয়ে আছে, এমন কিছু হবে সে কখনো ভাবেওনি। নিতুর হাসি কিছুতেই কমছে না দেখে সে ঠোঁট ছোঁয়ালো নিতুর গালে। পরপরই লজ্জায় লাল হয়ে গেল নিতু। কোনো মতে কাঁপা স্বরে বিদায় জানিয়ে দৌড়ে চলে গেল বাড়ির ভেতরে। নিতুর অবস্থা দেখে জোরে হেসে উঠল নীল। তারপর বাইক নিয়ে চলে আসে নিজ বাড়িতে। গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ দিয়ে যেন প্রাণ হাতে নিয়ে দৌড়ে চলছে এক দুরন্ত কিশোরী। কাঁধের কাছটায় জামা কিছুটা ছেঁড়া, কি অসহায় বিধ্বস্ত অবস্থা তার। পা কেটে রক্ত ঝরছে, সেই পা নিয়েই দৌড়ে চলছে সে। এখন আল্লাহর কাছে একটাই চাওয়া, যেভাবেই হোক তার সম্ভ্রম রক্ষা করতেই হবে। তার পেছনেই ছুটে আসছে কয়েকটা ছেলে, অর্ধমাতাল অবস্থায় দৌড়ে ধরার চেষ্টা করছে তাকে। সাথে রয়েছে কিছু বিশ্রী গা গুলিয়ে আসার মতো নোংরা কথা। এমন সময় দেখলো একটা গাড়ি মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে। দিক বিদিক শূন্য হয়ে মেয়েটি উঠে বসলো সেই কালো রঙা গাড়িটিতে। বসেই জোরে জোরে শ্বাস নিতে লাগলো সে। অস্ফুট স্বরে বলল, আমাকে সাহায্য করুন, দয়া করে আমাকে বাঁচান প্লিজ। কথাটা বলেই ঢলে পড়ল সামনে বসা পুরুষটির বুকে। হতভম্ব হয়ে বসে আছে সেই যুবকটি। হঠাৎ করে কি হয়ে গেল সে বুঝতে পারছে না। কিছু সময় পর দুহাত ধরে বুক থেকে উঠালো মেয়েটির মুখ। চোখের সামনে ভেসে উঠল এক মায়াবতী মুখ। সাথে সাথেই চোখ দুটো স্থির হলো তার। কেমন করে কেঁপে উঠল বক্ষ পিঞ্জিরার অবস্থিত ছোট্ট হৃদয়টি। কতক্ষণ তাকিয়েছিল তা জানে না সে। ফোনের রিংটোনে হুঁশ ফিরল তার। আলতো করে আগলিয়ে নিল মেয়েটির নিজের বুকে। তারপর নিজের বাড়ির দিকে রওনা হলো সে।
এতটুকু স্মৃতিচারণ করেই চোখ খুলল ফারহান আব্রাহাম শেখ। সেই দিনটি এখনো তার চোখে ভাসে। এই দিনেই তো সে প্রথম সাক্ষাৎ হয়েছিল তার প্রাণপ্রেয়সীর সাথে। এর পরের দিনগুলো কেটেছিল সুন্দর স্বপ্নের মতো, আর এখন সবকিছু হারিয়ে শূন্য সে। ছাদে দাঁড়িয়ে আছে আব্রাহাম, আকুতি ভরা চোখে আকাশের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে আওড়ালো, ফিরে আসো তুমি, ফিরে আসুক আবারও স্বপ্নের দিন। আবার আমি তোমায় বন্দি করে রাখবো নিজের বক্ষ পিঞ্জিরায়, আর পালাতে পারবে না প্রিয়তমা। কলম মুখে পড়ে এক ধ্যানে তাকিয়ে আছে একটা অঙ্কের দিকে অবন্তিকা। সে কিছুতেই এটা মনে করতে পারছে না, তাই অভ্যাস অনুযায়ী কলম মুখে ঢুকিয়ে বসে মনে করার চেষ্টা করছে সে। অবন্তিকার এমন অবস্থা দেখে ভ্রু কুঁচকে তাকায় অর্ণব। পরপরই চোখ যায় গোলাপি ঠোঁটে, সাথে সাথে চোখ সরিয়ে জোরে শ্বাস নিল সে। তারপর হাত বাড়িয়ে কলমটা অবন্তিকার মুখ থেকে ছাড়িয়ে নিয়ে বলল, এটা বদ অভ্যাস, না পড়লে বলবেন, আমি দরকার পড়লে 10 বার বুঝিয়ে দেব। এবার মুগ্ধ চোখে তাকায় অবন্তিকা। অর্ণবের এমন সুন্দর ব্যবহারের জন্যই এত সহজে মন হারিয়েছে সে। এই শ্যামবর্ণের পুরুষটির উপর অবন্তিকার ছোট দুনিয়ায় কোনো কিছুর অভাব নেই। মুখ ফুটে চাইতে দেরি হতে পারে, আসতে দেরি হয়নি তার। তবে তার জীবনে ভালোবাসার বড্ড অভাব। বাবা মা দুজনেই ব্যস্ত থাকে। সে বড় হয়েছে বাসার মেইডের কাছে। পুষ্পিতা আন্টি তাকে আদরে আদরে ভরিয়ে মানুষ করেছে। সেও ছিল চুপচাপ নম্র ভদ্র, তবে সে অনেক চেয়েছে বাবা মায়ের একটু আদর স্নেহ। তার বড়দার কাছে তার যত আবদার, বড়দা তাকে অনেক ভালোবাসে। দুজনের বয়সের পার্থক্য 4 বছর হওয়ায় অবন্তিকা তার ভাইয়ের সাথেই খেলাধুলা করে বড় হয়েছে। আর এখন তার অন্য ব্যানার্জিকেই চাই। এই মানুষটি তার হৃদয়ের সম্পূর্ণটা জুড়ে রাজত্ব করে আছে। অঙ্কটা বুঝিয়ে মাথা তুলে তাকায় অর্ণব। অবন্তিকাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কলম দিয়ে মাথায় বাড়ি দেয় অবন্তিকার। সাথে সাথেই লজ্জায় চোখ ফিরিয়ে নেয় মেয়েটা। অতঃপর সব মনোযোগ পড়ায় দিয়েছে। চায়ের কাপ হাতে নিয়ে ফারহানের দরজায় গিয়ে ঢোকা দেয় অদ্রি। বুকের ভেতর তার ধড়ফড় করছে, ভয়ে গলা শুকিয়ে আসছে। এই মানুষটার সামনে আসলেই সে কিছু না কিছু অঘটন ঘটায়। কয়েকবার টোকা দিয়েও সাড়া না পেয়ে এবার দরজা ঠেলে ভেতরে উকি দিল সে। বিছানায় উপর হয়ে শুয়ে আছে তার আব্রাহাম স্যার। ঘুম ঘুম ফোলা ফোলা মুখ দেখে হৃদয় কেঁপে উঠল তার। এত সুন্দর কেউ কিভাবে হতে পারে? দরজা খুলে ভেতরে ঢুকলো অদ্রি। বিছানার পাশে টেবিলের উপর চায়ের কাপ রেখে আব্রাহামের সামনে গিয়ে বসলো। কিছুক্ষণ তাকিয়ে থাকে, আলতো হাতে ছুঁয়ে দিল ফারহানের গাল। সাথে সাথেই চোখ মেলে তাকালো ফারহান। হঠাৎ ফারহানকে তাকাতে দেখে ভড়কে গেল অদ্রি। হাত সরিয়ে নেওয়ার আগেই ধরে ফেললো তা ফারহান। তারপর বাংলায় জ্যৈষ্ঠ মাস চলছে। রোদের তাপে শীতল মৃত্তিকা উষ্ণতা ছড়াচ্ছে। নির্জন দুপুরে নদীর তীরে বসে আছে একটি মেয়ে। কৃষ্ণচূড়া গাছের ফুলের মতোই লাল টুকটুকে সেই মেয়েটি। 10-12টা কৃষ্ণচূড়া কনকচড়া গাছ দল বেঁধে দাঁড়িয়ে নিজেদেরকে রূপ ছড়াচ্ছে যেন। গ্রীষ্মের খরতাপে অতিষ্ঠ ধরণীতে নির্মল বাতাস চড়াচ্ছে এই কৃষ্ণচূড়া আর কনকচূড়া গাছগুলো।
দুপুর হওয়ায় আশেপাশে কেউ নেই বললেই চলে। মেয়েটির বয়স সবেমাত্র 17-র ঘরে, অথচ তার মাঝে কত গভীরতা রয়েছে। রাগচটা মেয়েটার মেজাজ সবসময় তুঙ্গে থাকে। রূপসী ও কিশোরীকে দেখলে যে কেউ মন হারাবে নিশ্চিত। সে উদাস চোখে তাকিয়ে আছে নদীর টলমলে পানিতে। হঠাৎ পাশে এসে বসলো কেউ, তার পাশেই পানিতে আরেক জোড়া পা দেখে ভ্রু কুঁচকে তাকালো মেয়েটা। পাশে বসা ছেলেটাকে দেখেই তার মেজাজ খারাপ হয়ে গেল। বিনা বাক্য ব্যয়ে উঠে দাঁড়ালো সে। তখনই পেছন থেকে হাত টান পড়লো তার। ছেলেটা রসিকতার সুরে বলল, আহা, পালাচ্ছ কেন লালমরিচ? তোমার সাথে ঝগড়া করতে না পেরে আমার প্রাণ মরণ দশা। সেই সকাল থেকে খুঁজছি তোমায়, আর তুমি কিনা এখানে রৌদ্রবিলাসে ব্যস্ত। এটা কি ঠিক ঝাল ঝাল লালমরিচ? মেয়েটি এক ঝটকায় হাত সরিয়ে নিয়ে আগুন চোখে তাকালো ছেলেটির দিকে। রাগে ক্ষোভে ফুঁসতে ফুঁসতে বলল, এই যে মিস্টার, আপনার সমস্যা কি? মামাতো ভাই বোনের মতো থাকবেন, এতে ঢং করতে আসেন কেন? আর আমার নাম শাকিরা চৌধুরী, সুন্দর একটা নাম। যদি এই নামে ডাকতে না পারেন তবে কথাই বলবেন না। অসভ্য, বেহায়া, নির্লজ্জ লোক। কথাগুলো যেন গায়েই লাগলো না দাঁড়িয়ে থাকা ছেলেটির। সে চোখ পিটে মেয়েটির নাক টেনে বলল, ইস, এভাবে তাকাস না, প্রেমে পড়ে যাব। আমার তো লজ্জা লাগে। আমি কি তোর মায়ের পেটের ভাই যে সব সময় ভাই ভাই করিস? তুই কোনোদিন আমার বোন হতে পারবি না, জাস্ট ইম্পসিবল। সেই যোগ্যতা তোর কখনোই হবে না। অপমানে মুখ থমথমে হয়ে শাকিরার নাক টেনে কান্না আটকিয়ে বলল, আপনি সব সময় এমন করেন আরহান ভাই? আমার নাকে হাত দিতে না করেছি না? ছোট্ট থেকে আপনার এই কাজের জন্য আমার বিরক্ত লাগে। একদম সামনে আসবেন না আমার। কথাটা বলেই ঘুরে চলে যেতে লাগলো। পেছন থেকে আরহান শেখ চুল টেনে ধরে বলল, তোর কথা কে শুনবে রে গাধি? মাথায় তো 1 টন গোবর নিয়ে ঘুরিস, আবার আমাকে চোখ রাঙাস। তুলে একটা আছাড় মারবো তোকে। ভর দুপুরে এখানে কি করছিস? চল বাড়ি চল। শাকিরা এবার রাগে অগ্নিশর্মা হয়ে চলে গেল বাড়িতে। সেদিক পানে তাকিয়ে মাথা চুলকে হাসলো আরহান। এই মেয়েটাকে জ্বালাতে তার বড্ড ভালো লাগে, তাই সব সময় ইচ্ছে করে রাগিয়ে দেয়। রেগে গেলে নাকটা লাল টুকটুকে হয়ে যায়। ইচ্ছে করে একটুখানি উষ্ণ ঠোঁটের স্পর্শ এঁকে দিতে সেখানে। অনেক কষ্টে সে নিজেকে দমায়। এখানে সে সব সময় হয়নি নিজের অনুভূতি প্রকাশ করার। দুপুরে খাবার টেবিলে বসে আছে নীল, ফারহান, অদ্রি আর নীলিমা বেগম। অদ্রির ঠিক সামনাসামনি বসেছে ফারহান। সে এক মনে খাবার খাচ্ছে আর নীলের সাথে টুকটাক কথা বলছে। আর অদ্রি, সে তো লজ্জায় খাবারটাও খেতে পারছে না। একটু পর হাত কেঁপে কেঁপে উঠছে, গাল গরম হয়ে যাচ্ছে। সকালে যেই কাণ্ড ঘটিয়েছে, তারপর তো আর ফারহানের সামনে আসার সাহস পাচ্ছিল না সে। কিন্তু একই বাড়িতে একই ছাদের নিচে থাকলে কতক্ষণই বা সামনে না এসে থাকা যায়। একে একে নীল আর নীলিমা বেগমের খাওয়া শেষ হয়ে তারা উঠে গেল। আব্রাহামেরও খাওয়া প্রায় শেষের দিকে, কিন্তু এখনো প্লেটের অর্ধেক খাবার শেষ করতে পারেনি অদ্রি। খাবার শেষে উঠে দাঁড়ালো ফারহান।
নিতুকে ক্রস করে যাওয়ার সময় নিচু স্বরে বলল, লজ্জা না পেয়ে খাবার খাও। সকালের ঘটনায় আমি কিছু মনে করিনি। কথাটুকু শ্রবণ ইন্দ্রিয়তে প্রবেশ করতেই চোখ বড় বড় হয়ে গেল। অদ্রির হাত থেকে ভাত পড়ে গেল প্লেটে। চোখের পাতায় ভেসে উঠল সকালের সেই অবাঞ্ছিত ঘটনাটি। ফ্ল্যাশব্যাক। ভয়ে আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে আছে অদ্রি। তার ঠিক সামনেই বেডের উপর বসে আছে তার আব্রাহাম স্যার। ফারহান ঘুম ঘুম চোখে তাকিয়ে আছে অদ্রির দিকে। মেয়েটা বুঝি হালকা কাঁপছে। সে এবার শীতল কণ্ঠে জিজ্ঞেস করলো, আমার গালে তোমার হাত কি করছিল অদ্রি? ঠিক এটারই ভয় পাচ্ছিল অদ্রি। কোনো রকমে তুতলিয়ে বলল, আসলে মানে হয়েছে কি ফারহান, তোমার আসলে নকলে বাদ দিয়ে কি বলবে সাবধান বলো। অদ্রি, ইয়ে মামানে আমামাম মশা হে মশা। ফারহান, তুমি মশা? কই, আমি তো তোমার ডানা দেখতে পারছি না। তুমি কি আমার রক্ত খেতে এসেছিলে? আমের এমন কথায় ভ্যাবাচিকা খেলো অদ্রি। নিজের ছাফাই গাওয়ার মতো করে বলল, না না, আমি মশা কেন হতে যাব? আমি বলতে চাইছিলাম যে আপনার গালে মশা বসেছিল, সেটা তাড়াতেই হাত দিয়েছিলাম। কথাটা বলতেই চোখ তুলে তাকালো অদ্রি। ফারহান যে তার কথা বিন্দুমাত্র বিশ্বাস করেনি সেটা ফারহানের মুখ দেখে যে কেউ বলে দিতে পারবে। অদ্রি শুকনো ঢোক গিলে ভাবলো, আল্লাহই জানে এখন কি শাস্তি দেবে এই খাটাসটা। এর তো আবার শাস্তি দেওয়ার রোগ আছে। বেটা তোর বউ পালাবে, কথাটা ভেবেই জিভ আটকালো। অদ্রি বিড় করে বলল, ইয়াল্লা, কি ভাবছি আমি এসব? ওনার বউ তো আমিই হব। নাউজুবিল্লাহ, কি অভিশাপ দিলাম এটা। ফারহান, কি জন্য এসেছিলে এখানে? অদ্রি, আসলে চা দিতে এসেছিলাম। ফারহান এবার স্মিত হাসলো, মুখে বলল, দাও। অদ্রি, জি। ফারহান, চা দিতে বলেছি। অদ্রি চা এগিয়ে দিয়ে চলে যেতে নিলে পিছন থেকে ভেসে আসলো শীতল কণ্ঠস্বর, ফারহান, যখন তখন আমাকে ছুঁয়ে দিবি না মেয়ে। অদ্রি এবার লজ্জায় চোখ খিচে দৌড়ে পালালো। বর্তমান সকালের কথা ভাবতে ভাবতে কোনো রকমে খাওয়া শেষ করে দৌড়ে রুমে চলে গেল অদ্রি। বালিশে মুখ গুজে বলল, এই মানুষটা সব কিছু বুঝে কিভাবে যায়। শপিং মলে মায়ের জন্য শাড়ি কিনতে এসেছে অর্ণব। সামনেই পূজা আছে, তাই মাকে একটা শাড়ি উপহার দিতে চায় সে। শাড়িটার সাথে আরও একটা শাড়ি কিনলো তার ছোট পাখিটার জন্য। কিনে পিছনে ফিরতেই একটা মেয়েকে দেখলো সে। মেয়েটা পাশে থাকা ছেলেটার বাহু ধরে হাঁটছে। আর একটু সামনে এগোতেই স্পষ্ট হলো মেয়েটার চেহারা। এটা অবন্তিকা, তার ছোট পাখি। ঠোঁটের কোণে হাসি দেখে মুগ্ধ হলো অর্ণব। পরপর ওই ছেলেটাকে খেয়াল হতেই চোয়াল শক্ত হলো তার। অবন্তিকা এক হাতে আইসক্রিম খাচ্ছে আর এক হাতে ছেলেটার হাত জড়িয়ে আছে। দেখতে মোটেও দৃষ্টিকটু লাগছে না। অর্ণব জানে তার পাখিটা কেবলমাত্র তাকেই ভালোবাসে। পাখিটার চোখে নিজের প্রতি গাঢ় অনুভূতি দেখতে পায় সে। তবুও হৃদয় স্পর্শীর পাশে অন্য ছেলেকে দেখে জিলাছিতে জ্বলে পড়ে ছারখার হচ্ছে অর্ণবের প্রেমিক হৃদয়। রাগে হন হন করে বেরিয়ে গেল সে।
অবন্তিকার মনে হলো এক্ষুনি সে অর্ণবকে দেখেছে। সে এবার তার বড়দার দিকে তাকিয়ে ঠোঁট উল্টিয়ে বলল, অর্ণব ছাড়ের প্রেমে আমি অর্ধ পাগল হয়ে যাচ্ছি দা ভাই। কবে জানি পাবনা যেতে হয়। ছোট বোনের এমন কথা শুনে জোরে হেসে উঠল অভিক রায়। হাসতে হাসতে বলল, টেনশন নট, দরকার পড়লে উঠিয়ে নিয়ে এসে তোর সাথে বিয়ে দেব। তারপর দু ভাই বোনের হাসিতে মুখরিত হলো শপিং মল। আর এদিকে আমাদের বেচারারা অর্ণব জেলাসিতে পুরো সারখার হয়ে অকারণেই। নীলের বাইক চলছে ফুল স্পিডে, বাতাসে উঠছে নিতুর চুল, ক্ষণে ক্ষণে ভেসে আসছে খিলখিল হাসির শব্দ। পিছনের ছিটে প্রেমিকা থাকলে ছেলেদের বাইকের স্পিড এমনিতেই বেড়ে যায়। আজ শুক্রবার হওয়ায় নিতুকে নিয়ে ঘুরতে বেরিয়েছে নীল। এর আগে তারা কখনো একান্তে ঘুরতে বেরোয়নি। তবে কালকের রাতের পর থেকে যেন নীলের সাহসটা হুড় হুড় করে বেড়ে উঠেছে। পেছন থেকে নীলের শার্ট আঁকড়ে ধরে পিঠে মাথা ঠেকিয়ে কথা বলছে নিতু। রাতের মধ্যভাগ, আকাশে তারার ছড়াছড়ি, চাঁদের দেখা মিলছে না আজ, হয়তো অমাবস্যা। একটা ছেলের কাঁধে মাথা রেখে নদীর পানিতে পা ডুবিয়ে বসে আছে এক কিশোরী কন্যা। এক হাতে মেয়েটিকে আগলে রেখেছে প্রেমিক পুরুষটি। এক সময় সেই ছেলেটির কাঁধ থেকে মাথা তুলে উঠে দাঁড়ালো মেয়েটা। নদীর তীর ঘেঁষে হাঁটতে হাঁটতে পা বাড়ালো সামনের দিকে। হঠাৎ পায়ে পা বেজে নদীতে পড়ে যায় সেই মেয়েটি। তখনই ভেসে ওঠে একটা চিৎকার। আদ্রিয়ানা। মেয়েটি সাঁতার জানে না, সে ডুবে যাচ্ছে পানিতে। শ্বাস যেন বন্ধ হয়ে আসছে তার, চোখ দুটো বুজে আসছে। হঠাৎ কেউ এসে ঝাপটে ধরলো তাকে। সাঁতারে মেয়েটি নিয়ে উঠে এলো নদীর পাড়ে। সাথে সাথেই চোখ মেলে তাকালো অদ্রি। ঘামে শরীর ভিজে গেছে, জোরে জোরে শ্বাস নিচ্ছে সে। এটা কি দেখলো স্বপ্নে? শো শো করে ঘুম ভাঙলো তার মনে। থাকে না ছেলেটা আর মেয়েটির মুখ। তবে কি সেই মেয়েটি সে নিজেই? কিন্তু এটা কিভাবে সম্ভব? তার জানা মতে তার জীবনে এমন কিছু কখনো ঘটেইনি। উফ, আর ভাবতে পারলো না অদ্রি, কি হচ্ছে এসব তার সাথে। বাইরে তাকিয়ে দেখে সন্ধ্যা হয়ে গেছে, তাই উঠে বারান্দায় গেল সে। চারপাশে অন্ধকার, সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ হলো। নীলিমা বেগম সবার জন্য নাস্তা বানাচ্ছেন। ছোট মেয়েটার জন্য তার মনটা বড্ড পুড়ছে। বাড়িতে থাকলে সারাক্ষণ এটা ওটা খেতে চেয়ে বায়না করে। প্রায় 1 মাস হতে চললো মামার বাড়ি গিয়েছে, আর আসার নাম নেই। মেয়েটা হয়েছে মামার বাড়ির পাগল। 6 মাস অন্তত 2 মাস হলেও যায়, আর গিয়ে যেন লাপাত্তা হয়ে যায়। 1 মাসের আগে এমুখো হয় না। এমন সময় হঠাৎ কলিং বেল বাজলো। তিনু ব্যস্ত ভঙ্গিতে কাজের মেয়ে ফুলিকে বলল, যাতো ফুলি, দেখ কে এলো এই সময়ে। ফুলি বিরক্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালো। তার বিরক্তির মূল কারণ হলো সে এখন তার পছন্দের সিরিয়াল দেখছে। ফুলি হলো বাংলা ছবির ভক্ত। হঠাৎ হঠাৎ বাংলা ছবির ডায়লগ বলা তার অভ্যাস। সে দৌড়ে গিয়ে দরজা খুলে আবার দৌড়ে চলে গেল টিভির সামনে। এটা তার সব সময়কার কাজ। প্রথম প্রথম বকা দিলেও এখন যেন সবারই সয়ে গেছে। তুখোর মেজাজ নিয়ে লাগেজ টানতে টানতে বাড়িতে প্রবেশ করলো চৌধুরীর বাড়ির ছোট মেয়ে। রাগের
মুখ্য কারণটা মূলত তার পেছনে আসতে থাকা ছেলেটা ড্রয়িং রুমের সোফায় বসে রাগে ক্ষোভে দিল এক চিৎকার। মা! চিৎকার শুনে মিসেস নীলিমার হাত থেকে ঠাস করে পড়ে গেল এই স্টিলের বাটিটা। সেটা পড়তেই ঝনঝন করে শব্দ হলো। তিনি সেভাবেই দৌড়ে গেলেন রুমে। গিয়ে দেখেন ফুলি পড়ে আছে সোফার পাশে, কোমর ধরে বলছে, না না, এ হতে পারে না। আমি বিশ্বাস করি না চৌধুরী সাহেব। আরে আমি বিশ্বাস করি না। টিভির রিমোট ভাঙতে পারে না, এ অসম্ভব। ওকে দেখে মনে হচ্ছে ওর কাছে স্বয়ং বাপ্পা রাজু ফেল। ফুলির দিকে আহাম্মকের মতো তাকিয়ে আছে আরহান। সে মূলত শাকিরার সাথেই এসেছে, প্রতিবারেরই আসে, কিন্তু সেই প্রথম দেখলো যে কেউ পড়ে গিয়ে নিজের ব্যথার কথা না ভেবে টিভির রিমোটের জন্য হাহুতাশ করছে। ফুলের এমন রিয়াকশনে একটু অবাক হলেন না নীলিমা বেগম আর শাকিরা। এসব তো সাধারণ ঘটনা, এর থেকেও ভয়ঙ্কর ঘটনা ঘটাতে পারে এই মেয়ে। শাকিরা তো বিরক্তি নিয়ে তাকিয়ে আছে। তারপর আবারও চেঁচিয়ে উঠে বলল, মা, তোমার আদরের ভাইবোকে বলো আমার থেকে দূরে থাকতে। সব সময় কেন শুধু শুধু আমার পিছনে পড়ে থাকে? নাক টানতে টানতে নাকটা লাল বানিয়ে দিয়েছে আমার নাক কি তার কাছে সরকারি সম্পত্তি মনে হয়? কথাগুলো বলেই রাগে ফুঁসতে ফুঁসতে আরহানের দিকে তাকালো শাকিরা। আরহান নির্বিকার ভঙ্গিতে শাকিরার পাশে সোফায় গিয়ে গায়ে এলিয়ে বসলো। তারপর টেবিল থেকে একটা আপেল নিয়ে কামড় বসালো সেটাতে। তারপর চিবিয়ে চিবিয়ে খেতে খেতে বলল, ফুপু, আম্মা, তুমি তো জানোই তোমার মেয়ে কত বড় ফাজিল। আমাকে না নিয়ে চলে আসতে চেয়েছিল, আর আমি যখন বাসে ঢুকে ওর পাশে গিয়ে বসলাম, বেয়াদ্দপ মেয়ে একটাবার সালাম পর্যন্ত দিল না। এর জামাইয়ের কথা ভাবতেই তো বেচারার জন্য আমার বড্ড মায়া হচ্ছে। এমন একটা গাধি নিয়ে সারা জীবন পার করতে হবে। নীলিমা বেগম অবাক হলেন না মোটেও, তিনি তো মুচকি হাসলেন, যেন এটাই হওয়া স্বাভাবিক। এমনটা না হলেও যদি তার অন্যায় হবে। এত এত ঝগড়া করলেও দুটো একের অপরকে ছাড়া থাকতেই পারে না। দিনে অন্তত একবার ফোন দিয়ে হলেও ঝগড়া করা যায়। আর সেই ঝগড়ার নীরব দর্শক হয়ে পুরো বাড়িটা। তিনি এবার বললেন, তোমার যা, ফ্রেশ হয়ে আয়। আমি রান্না করে ঘরে গেলাম। শাকিরা এবার হনহন করে হেঁটে চলে গেল তার রুমে। আরহান তার পেছন পেছন গিয়ে রুমে প্রবেশ করে টেনে ধরলো শাকিরার হাত। তারপর কানের কাছে ফিসফিস করে বলল, তুই সরকারি সম্পত্তি না, তুমি তো আরহান শেখের একান্ত ব্যক্তিগত সম্পত্তি। কথাটা বলেই হাত ছেড়ে রুম থেকে বেরিয়ে গেল আরহান। আর শাকিরা, সে তো হাবলার মতো তাকিয়ে আছে সেদিকে। সব কিছু যেন তার মাথার উপর দিয়ে গেল। তবে আরহানের এটা তো কাছে আসায় তার কেমন যেন একটা লাগছিল, একদম নতুন, অন্যরকম একটা অনুভূতি। রাতের আকাশে মেঘ জমেছে জ্যৈষ্ঠের রুক্ষতায়। ক্ষুব্ধ পৃথিবীতে হঠাৎ বৃষ্টি যেন এক ফালি প্রশান্তি। সেই মেঘলা আকাশের দিকে তাকিয়ে আছে অদ্রি। চোখের পাতায় ভেসে উঠল পুরনো কিছু স্মৃতি। তার বাবা মায়ের মুখ, ইস কত মায়াবী সেই মুখ। সে আকাশ পানে তাকিয়ে অশ্রু ঝরায়, অস্ফুট স্বরে বলে, কেন চলে গেলে মাম্মা বাবাই? তোমাদের ছাড়া যে, তোমাদের ছোট রাজকন্যা বড্ড একা। মামুনি আমাকে অনেক আদর করে, তবে তার মাঝে আমি না মা গন্ধটা পাই না মাম্মাম। বাবাই, তোমার মতো করে কেউ আগলে রাখে না আমায়। কেন চলে গেলে সব বাবাই?
মাম্মা। অদ্রির হাঁকারে যেন প্রকৃতিও কেঁদে ওঠে। আকাশের বুকে চিরে নেমে আসে বাড়িধারা, সর্বাঙ্গ ভিজে যায়। হঠাৎ চোখের পাতায় ভেসে উঠল অস্পষ্ট কারো মুখ, কানে বাজতে লাগলো কিছু শব্দ। আধার রাতে মেঘের ঝুড়ি শূন্য করে বৃষ্টিরা যখন তোমার গা ভাসাবে, চুপটি করে আমায় ডাক দিও। লেপ্টে থাকা ভেজা শাড়ির মতোই আমায় তুমি অঙ্গে তোমার জড়িয়ে নিও। খুব যতনে মনের কোণে আমায় তুমি আগলে রেখো। ধপ করে চোখ মেলে তাকালো অদ্রি। এটা কি ছিল? অদ্রির মনে হচ্ছে কেউ যেন খুব কাছ থেকে ফিসফিসিয়ে বলে গেল কথাগুলো। মনে করার চেষ্টা করলো অদ্রি, কে ছিল সেই ছেলেটা। কোনোভাবেই পারল না মনে করতে। হঠাৎ হঠাৎ মাথায় যন্ত্রণা করে উঠল। যন্ত্রণার কাতর কণ্ঠে মৃদু চিৎকার করে উঠে বলল, কে তুমি? দেখা দাও। কে ডেকে যায় আমায়? আমার কষ্ট হচ্ছে, প্লিজ। পাশের বারান্দায় দাঁড়িয়েছিল ফারহান। তার ধ্যান ছিল মূলত কান্নায় ব্যস্ত অদ্রির দিকেই। মেয়েটার চোখের পানি তার বুকে কাটার মতো বিঁধছিল। হঠাৎ অদ্রির চিৎকারে লাফিয়ে আসে অদ্রির বারান্দায়। অদ্রিকে এমন ব্যথায় কাতরাতে দেখে 2 সেকেন্ডও ভাবল না সে। শক্ত করে মাথাটা চেপে ধরল নিজের বুকে। সাথে সাথেই তাকে জাপটে ধরে অদ্রি যেন মধ্যের সাগরে কিনারা পেয়েছে সে। এভাবে একে অপরের নিঃশ্বাস গুনতে গুনতে কতটা সময় পার হলো তার হিসাব করলো না কেউই। বৃষ্টিতে দুজনেই ভিজে যাচ্ছে সমান তালে। আব্রাহামের বুকে ফুপিয়ে কাঁদছে অদ্রি। কিছুক্ষণ পর বজ্রপাতের মতো শব্দে ধ্যান ভাঙে দুজনের। নিজের অবস্থান বুঝতেই সরে এলো অদ্রি। মাথা তুলে তাকালো আব্রাহামের দিকে। ফারহান এবার ধৈর্য হারিয়ে বলল, কি হয়েছে? মাথা ব্যথা করছে, কষ্ট হচ্ছে, চলো রুমে চলো, মেডিসিন খাবে। অদ্রি এবার বুকুচকে সন্দিহান দৃষ্টিতে তাকালো। অদ্রি, আপনি কিভাবে জানেন আমি মেডিসিন খাই? হঠাৎ প্রশ্নে একটু থতমত খেলো আব্রাহাম। শক্ত কণ্ঠে বলল, যেভাবে মাথা ব্যথায় কাতরাচ্ছিলে দেখেই বোঝা যাচ্ছিল ওষুধ ছাড়া কমবে না। এতক্ষণে একটু আগের জড়িয়ে ধরার কথা মনে পড়ল অদ্রির। লজ্জায় লাল হয়ে উঠল দুগাল। লাজুক চোখে তাকালো আব্রাহামের দিকে। লজ্জা লুকানোর জন্য উঠে দাঁড়িয়ে বলল, ব্যথা কমেছে, আপনি রুমে যান, ধন্যবাদ। আব্রাহাম ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। এবার এক কদম এগিয়ে এলো সে। তা দেখে মাথা তুলে তাকালো অদ্রি। ফারহান চোখে চোখ রেখে বলল, এভাবে আর কাঁদবে না আদ্রিয়ানা। তোমার চোখের পানিতে কারো বুকে ব্যথা হয়। কথাটা ঠিক ধরতে পারল না অদ্রি। তার আগেই ধূপধাপ শব্দ তুলে চলে গেল আব্রাহাম। অদ্রি অবাক চোখে তাকিয়ে রইল সেদিক পানে। ফোনের দুপান্তে বসে আছে দুটি মানুষ। দুজনের বুকেই চলছে অনুভূতির ঝড়। ফোনের অপর প্রান্তে নীলের কথা ক্ষণে ক্ষণে। লজ্জায় লাল হচ্ছে নিতু। এবার আর সইতে না পেরে বলল, এই আপনি বন্ধ করবেন আপনার অসভ্য কথাবার্তা। বৃষ্টি হলেই মাথায় গন্ডগোল হয় আপনার। আর একটাও বাজে কথা বলবেন না আপনি। আমি লজ্জায় মারা যাচ্ছি। ফোনের অপর প্রান্তে অবাক চোখে তাকিয়ে আছে নীল। সে ভাবতেও পারেনি এই সময় নিতু তাকে এভাবে ঝাড়বে। পরক্ষণেই বুঝতে পারলো মেয়েটা লজ্জা পেয়েছে। হো হো করে হেসে উঠল সে। বলল, আমি মানুষটাই যে সম্পূর্ণ অসভ্য তা শুধুমাত্র তোমার কাছেই প্রাণ পাখি। আবারও লজ্জায় গাল ফুলে উঠল তার। ঠোঁটের কোণে ফুটে উঠল লাজুক হাসি।
নীল আবারও নিঃশব্দ কণ্ঠে বলল, জান। হুম, ভালোবাসি। নিচু লাজুক কণ্ঠে চোখ বন্ধ করে আওড়ালো, আমিও ভালোবাসি। এবার যেন বেসামাল হলো নীল। ফোনের স্ক্রিনে পরপর কয়েকটা চুমু খেয়ে বলল, হুম, ভালোবাসতে মন চাইছে। সাথে সাথেই কলটা কেটে যাওয়ায় আওয়াজ পেয়ে ফোনের দিকে তাকালো নীল। নিতু কল কেটে দিয়েছে বুঝতে পেরে ঠোঁট কামড়ে হেসে ঘাড়ে হাত বুলালো সে। তখনই ফোনের মেসেজ আসলো, দিন দিন অসভ্য হচ্ছেন আপনি, ঘুমান। তা দেখে এবার জোরে হেসে উঠল নীল। অর্ণবের আসার পর থেকেই খেয়াল করছে অবন্তিকা। অর্ণব কোনো কিছু নিয়ে বিরক্ত, বলতে গেলে প্রচুর রাগে। সে কারণেই তার মুখ থমথমে, চোখ দুটি লাল হয়ে আছে। প্রতিদিন চায়ের কাপে চুমুক দিয়ে মিষ্টি একটা হাসি দেয় অর্ণব। এ হাসি দেখার লোভিত সে সকাল সকাল চা বানায় অর্ণবের জন্য। তবে আর সেই হাসিটাও দেখতে পেল না সে। সে এবার চায়ের বাহানায় মুখ খুলল, স্যার আরেক কাপ চা আনবো, এটা তো ঠান্ডা হয়ে গেছে। অর্ণব এবার অগ্নি চোখে তাকালো। তা দেখে ভয় কেঁপে উঠল অবন্তিকা। অর্ণব দাঁতে দাঁত চেপে রাগী কণ্ঠে বলল, কাল তোমার পাশে ছেলেটাকে কে ছিল অবন্তিকা? তার হাত কেন ধরেছিলে তুমি? অবন্তিকার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এতটা অবাক সে কখনো হয়েছে বলে মনে পড়ছে না। সারা রাত বৃষ্টির পর সকালটা অনেক সুন্দর হয়। প্রকৃতিতে যেন বৃষ্টির গন্ধ মিশে আছে। পাতায় পাতায় বৃষ্টি কন্যারা চুপটি করে লুকিয়ে থাকে। বাতাসের তালে তালে পাতার কলবে মাটিতে মিশে যাচ্ছে বৃষ্টির কন্যারা। এমন মনোমুগ্ধকর পরিবেশে এক শ্যামবতী নারীকে দেখে মুগ্ধ হলো আব্রাহাম। মুগ্ধতায় আচ্ছন্ন শ্যামাঙ্গিনীর ঘন কালো চুল কোমর চড়িয়ে ছাড়িয়েছে। হাওয়ায় হাওয়ায় তারা বেসামাল হয়েছে। তা দেখে ক্ষণে ক্ষণে বেসামাল হচ্ছে এক প্রেমিকা রাখি। ক্ষণে ক্ষণে বুক কেঁপে উঠছে আব্রাহামের। এবার চোখ গেল তার শ্যামাঙ্গিনীর ঠোঁটের কোণে ফুটে ওঠা হাসির পানে। এতে গলা শুকিয়ে কাঠ হলো তার। এমন দৃশ্য দেখে নিজেকে আটকানো বড় কঠিন। দ্রুত বেগে প্রস্থান করার আগেই কানে বাজলো মোহনীয় কণ্ঠের একটি সুর, এই মেঘলা দিনে একলা ঘরে থাকায় না যে মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। গানটা শ্রবণ ইন্দ্রিয়তে প্রবেশ করতেই থমকে গেল ফারহান। অনুভূতিতে বুক ভার হলো তার। তারপর আবার পা চালালো সে। এখানে আর এক মুহূর্ত থাকতে সে নিজের ওপর থেকে কন্ট্রোল হারাবে, এতে সে নিশ্চিত। গানটুকু শেষ করেই থামলো অদ্রি। আকাশের পানে চেয়ে দীর্ঘশ্বাস ফেলল। সে ঠিক জানে না আব্রাহামের প্রতি তার কি আছে তার, তবে যাই আছে সেই অনুভূতিটা আরেকটা গাঢ় হয়ে গেছে। সে প্রতিটা মুহূর্তে ফিল করে আব্রাহামকে। এই যে তার এখনো মনে হচ্ছে আব্রাহাম আশেপাশেই কোথাও ছিল। মাত্র 3 দিনে কি অনুভূতি এতটা গাঢ় হওয়া সম্ভব? এখন তার একটাই যাওয়া, আব্রাহামের মনে তার জন্য অনুভূতি সৃষ্টি করতে হবে, সেটা যে করেই হোক। তারপর আকাশের দিকে তাকিয়ে হতাশার নিঃশ্বাস ছাড়ল সে। মলিন হেসে পা বাড়ালো সিঁড়ির দিকে। কিছুটা নিচে নামতেই পায়ের সাথে পা বেঁধে পড়ে যেতে নেয়। ভয় চিৎকার করারও সময় পেল না সে। এবার বুঝি প্রাণটা তার অকালেই যাবে। আহারে, তার আর আব্রাহামকে বিয়ে করা হলো না। নিজের বাচ্চা কাচ্চাদের নিয়ে একটা ক্রিকেট টিম বানানোর স্বপ্নটাও বুঝি স্বপ্নই রয়ে যাবে।
এসব ভাবনার মাঝেই সে টের পেল কেউ দুহাতে তার কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিয়েছে। ভয়ে ভয়ে এক চোখ খুলে তাকালো সে। ভেসে আসলো অনাকাঙ্ক্ষিত, আবার আরেকটা কাঙ্ক্ষিত একটা মুখ, তার প্রিয় মানুষের মুখ। সাথে সাথেই দু চোখ মেলে তাকালো, অনুভব করলো আব্রাহামের গরম নিঃশ্বাস পড়ছে তার চোখে মুখে। পিঠের শীষ দ্বারা দিয়ে শিরশির করে শিহরণ বয়ে গেল, শরীর যেন অবশ হচ্ছে। অদ্রি দু হাতে আঁকড়ে ধরেছে আব্রাহামের কাঁধ। সেখানে নখের প্রভাব আরো তীব্র হলো। আব্রাহাম ব্যথায় মুখ কুঁচকে তাকালো অদ্রির দিকে। ছেড়ে দিতেই পড়ে যেতে নেয় অদ্রি, তাই সে আবারও আঁকলে নিল নিজের সাথে। মনে মনে বলল, ভাগ্য এত নিষ্ঠুর কেন, যত চাই দূরে থেকে নিজেকে কন্ট্রোল রাখতে, তত যেন নিয়তি কাছে টেনে আনে। অদ্রি এখনো ঠক ঠক করে কাঁপছে। সে কম্পন অনুভব করতে পারছে আব্রাহাম। এবার সে ডান ভ্রু উঁচিয়ে অদ্রিকে বলল, মিস আদ্রিয়ানা, আমাকে কি ছাড়তে ইচ্ছে করছে না আপনার? আটকে রাখতে চান নিজের সাথে? আব্রাহাম আর একটু ঝুঁকলো না, গরম নিঃশ্বাস ফেলল অদ্রি গলার কাছটায়। কানে কানে ফিস ফিস করে বলল, তবে তাতে হবে না, এতে আমার বউয়ের হক নষ্ট হবে। আর এদিক থেকে আমি সম্পূর্ণ সচেতন। আব্রাহামের কথা শুনে রাগ উঠল প্রথমে, তারপর লজ্জায় কুঁকড়ে উঠে আব্রাহামের বুকে ধাক্কা দিয়ে নিজে সরে এলো। কোনো রকমে আমতা আমতা করে বলল, আমি আসলে পড়ে যাচ্ছিলাম ফারহান। ধ্যান কোথায় থাকে আপনার? নাকি এই ফারহান আব্রাহাম শেখকে দেখে হুঁশ খুইয়ে বসেছেন? কোনটা? অদ্রির মুখ ফসকে বেরিয়ে এলো, সে তো রোজই। সম্পূর্ণ বলার আগেই সে মুখ চেপে ধরল নিজের। তারপর তাকালো তার আব্রাহাম স্যারের দিকে। আব্রাহাম নিশ্চুপ, তাকে দেখে বোঝা যাচ্ছে না সে কিছু শুনছে কি না। অদ্রি ধরে নিল আব্রাহাম কিছু শোনেনি। তারপর বলল, অদ্রি, আপনি ভুল ভাবছেন, তেমন কিছু না। আমি তো পায়ে পা বেজে পড়ে গিয়েছিলাম। যাই হোক, সরি। আসুন নিচে যাই ব্রেকফাস্ট করতে। কথাগুলো বলেই একরকম ছুটে পালালো অদ্রি। সেদিক পানে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসলো ফারহান। তারপর সেও গেল অদ্রির পিছু পিছু। অর্ণব দাঁতে দাঁত চেপে রাগী কণ্ঠে বলল, কাল তোমার পাশে ছেলেটা কে ছিল? অবন্তিকা। তার হাত হাত কেন ধরেছিলে তুমি? অবন্তিকা বিস্ময়ে অনুভূত হয়ে গেল, কোথাও বের হচ্ছে না মুখ দিয়ে। এর আগে কখনো এতটা অবাক সে কখনো হয়নি। এই প্রথমবারের মতো অর্ণব তাকে তুমি বলে সম্বোধন করলো। খুশিতে যেন আকাশে উড়ল সে। তবে অর্ণবের কথাটা খেয়াল হতেই কিঞ্চিৎ ভ্রু কুঁচকে বলল, কোথায় কখন দেখেছেন আপনি? অর্ণব থমথমে কণ্ঠে বলল, কাল বিকেলে রজনীগন্ধা শপিং মলে। এবার আসল ঘটনা ধরতে পেরে মনে মনে হাসল অবন্তিকা। মনে মনে হাসল সে। তারপর মুখটা গম্ভীর করে বলল, আমার যাকে ইচ্ছে তাকে নিয়ে ঘুরবো। এটা নিশ্চয়ই আপনার ভাবার কথা না স্যার। অবন্তিকার কথা শুনে রাগে খেয়ে ফেলা লোকে তাকালো অর্ণব। এতেই ভয়ে সব সাহস ফুঁস হয়ে গেল অবন্তিকার। আমতা আমতা করে উঠে দাঁড়ালো। তারপর বেড থেকে ফোনটা তুলে অর্ণবের সামনেই লক খুলল সে। হোম স্ক্রিনে নিজের গম্ভীর মুখ্য ছবি দেখে অবাক হলো অর্ণব। রাগ গোলে পানি হলো। তবে সেদিকে খেয়াল নেই অবন্তিকার। সে গ্যালারি থেকে তার
বর্দা ভাইয়ের পিক বের করে ফোনটা সামনে ধরল অর্ণবের। স্ক্রিনে অবন্তিকার সেই ছেলেটার একসাথে ছবি। অবন্তিকা পেছন থেকে গলা জড়িয়ে ধরে আছে ছেলেটার। আর ছেলেটা সোফায় বসে মুচকি হেসে তাকিয়ে আছে সামনের দিকে। নিভ যাওয়ার একটা ধপ করে জ্বলে উঠল আবার। কিছু বলার আগেই অবন্তিকা বলল, আমার দা ভাই, মায়ের পেটের ভাই। অর্ণব এবার নিজেই লজ্জা পেল, মিনমিন করে বলল, সরি, আমি আসলে। কথাটা শেষ করার আগেই দেখলো অবন্তিকা মিটিমিটি হাসছে। সে তাকাতেই হাসি এবার শব্দ তৈরি করলো। অর্ণব মুগ্ধ হয়ে দেখল হৃদয়স্পর্শনীর হাসি। কিছুক্ষণ পর থমকে উঠে বলল, বই খোলো, এত হাসতে হবে না। আড়ালে ভেঙচি কাটল অবন্তিকা। তা ঠিকই নজরে পড়ল অর্ণবের, তাও কিছু বলল না। দেখলো শুধু ছোট্ট পাখিটার বাচ্চামো। শাকিরার ঘুম ভাঙল বেলা 11টায়, তাও আবার নীলিমা বেগমের ডাকাডাকিতে। সে কিছুক্ষণ বিছানায় গড়াগড়ি করে ঘুম ঘুম চোখে উঠে ওয়াশরুমে ঢুকলো। মুখে পানি দিয়ে বেসিনের আয়নায় তাকাতেই চোখ বড় বড় হলো তার। সাথে সাথেই চিৎকার করে বলে উঠল, আরহান ভাই, আমি তোমাকে খুন করব। পাশের রুম থেকে চিৎকার শুনে খাট থেকে উল্টে পড়ল আরহান। ভয়ে বুক হাতে নিয়ে বলল, এই রে খেপেছে, আজ তুই শেষ আরহান, তোকে চিবিয়ে খাবে। এই আমি ভয় পাচ্ছি কেন? একদম ঠিক করেছি। মুখে মার্কার দিয়ে কালি লাগিয়ে ওকে আমার থেকে এত ছোট হতে কে বলেছিল? আর একটু বড় হলে কি হতো? ওর জন্য এখন আমার বউ ছাড়া কষ্টে দিন পার করতে হচ্ছে। কিছুক্ষণ পরে দরজায় কড়াঘাতের আওয়াজ পেল সে তখনই পণ করলো। আর সে ভুলেও দরজা খুলবে না। ধাক্কাতে ধাক্কাতে ভেঙে ফেলুক, তাও না, খুলবেই না। খুললেই যে তার উপর দিয়ে ঘূর্ণিঝড়, টর্নেডো, সাইক্লোন বয়ে যাবে, তাতে কোনো সন্দেহ। কিছুক্ষণ পর শাকিরা দরজায় লাথি মেরে মা মা বলে ডাকতে ডাকতে চলে গেল। আরহান যেন হাঁপ ছেড়ে বাঁচল। ঠোঁট বাঁকিয়ে বিজয়ের হাসি হাসলো সে। কলেজের ভেতরে রাগে গজগজ করতে করতে হাঁটছে নিতু, আর তার পেছনে অপরাধীর মতো সরি সরি বলতে বলতে আসছে নীল। ঘটনাটা হলো কিছুক্ষণ আগে। রাস্তায় মান্তাসা এসে দাঁড়ায় নীলের সামনে। তা দেখে ভয়ে ঢোক গিলে নীল, কারণ মান্তাসার পেছনেই দাঁড়িয়ে আছে নিতু। মান্তাসা বলতে শুরু করলো, কেমন আছো নীল? আমি ভালো নেই। আমি ঠকে গেছি। যার জন্য তোমাকে ছেড়ে ছিলাম, সে আমাকে ঠকিয়ে দিল। তুমি প্লিজ আমাকে ফিরিও না। আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো, তাই না? কথাটা বলেই নীলের হাত ধরার আগে নিতু এসে মুচকি হেসে নীলের হাত জড়িয়ে ধরে ঢং করে বলল, জান, এসব মেয়েদের কথা কেন শুনছো তুমি? চলো আমার সাথে চলো। আর আপু, আপনি আমার জামাইয়ের থেকে দূরে থাকবেন আশা করি। নীল ভয়ে ঢোক গিলে জোরপূর্বক হেসে বলল, চলো সোনা। আর মান্তাসার কখনো যেন তোমাকে আমার আশেপাশেও না দেখি। কথাটা বলেই হাঁটা ধরল নীল। কলেজে ঢুকেই এক ধাক্কায় নিতু দূরে সরালো নীলকে। তারপর আঙুল উঁচিয়ে বলল, আমার আশেপাশেও আসবেন না আপনি। আর নীল তো তার পেছনে পেছনে ঘুর ঘুর করতে করতে সরি বলতে লাগলো। তাতেও কাজ হচ্ছে না দেখে নীল এবার নিতুর হাত টেনে নিয়ে গেল একটা ফাঁকা ক্লাসে। কোনো কিছু না বলেই জড়িয়ে ধরলো তার প্রেয়সীকে। রাগ ভুলে আলতো করে নীলকে জড়িয়ে ধরলো নিতু।
গরমের অতিষ্ঠ হয়ে কলেজ থেকে বের হলো অদ্রি। ঘেমে তার শরীর জবজবে হয়ে গেছে। বাইরে নীল নিতু অর্ণব কাউকেই দেখতে না পেয়ে সে বাইরে বেরিয়ে এলো। তারপর নিজেদের বাসায় গাড়িটা দেখে হাঁপ ছেড়ে বাঁচল। সে কখনো গাড়ি নিয়ে বের হয় না, তবে নীল মাঝে মাঝে আনে। সে ভাবলো হয়তো নীল নিয়ে এসেছে। তারপর কোনো দিকে না তাকিয়ে গাড়িতে প্রবেশ করে চোখ বন্ধ করে হিজাব খুলতে খুলতে বলল, নীল রে আমার ভাই, এই আব্রাহাম স্যারকে কে বলেছে আইসিটি ক্লাস নিতে? সারা জানটা তেনা তেনা করে দিল। ডেভিল একটা, দূর শালা বলছে কেন, সে তো আমার যা। এসব বলতে বলতেই পাশে ফিরে তাকিয়ে থতমত খেয়ে গেল অদ্রি। কারণ ফারহান তার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। হঠাৎ ফারহান রাগে তার বাহু চেপে ধরলো, একটানে নিজের অনেকটা কাছে টেনে আনলো। তারপর দাঁতে দাঁত চেপে বলল, সকাল গড়িয়ে দুপুর হতে চলল। সূর্য এখন মাথার ওপর। আরহান বেডে বসে একটু পর পর পেটে হাত দিয়ে মুচড়ামুচড়ি করছে। তার পেটে ইঁদুর বিড়ালরা যুদ্ধ ঘোষণা করেছে ইতিমধ্যে। সকালেও কিছু খায়নি, কিন্তু সে বাইরে যেতে পারছে না। যাবে কিভাবে? যে কাজ করেছে শাকিরার হাতে পড়লে আজ মাথার চুল সব টেনে উড়িয়ে দিবে। আরহানের আবার নিজের চুল খুব পছন্দ। সে চায় না অকালে টাকলা হতে। এখনো তো বিয়ে করে দোকলাই হলো না। আহা বেচারার কি কষ্ট। আর কিছুক্ষণ ছটফট করে এবার উঠে দাঁড়ালো। নখ কামড়ে বিড়বিড় করে বলল, তুই পুরুষ মানুষ আরহান, ভবিষ্যৎ ইঞ্জিনিয়ার। এমন ছোটখাটো একটা মেয়ের ভয়ে তুই দরজা আটকে বসে আছিস। ছি। সে মনেও। তারপর বুক ফুলিয়ে শ্বাস নিল। না, আর ভয় ফেলে চলবে না। রুমের দরজা খুলে বাইরে উকি দিল। রাস্তা পুরো পরিষ্কার। গাধিটা নেই এখানে। এখন গিয়ে টুপ করে খেয়ে চলে আসবো, টেরও পাবে না। কথাটা বলেই বাঁকা হাসি দিল সে। খাবার শেষ করে আরামের ঢেকুর তুলে পেটে হাত বুলালো, যেন কতদিন যাবৎ খায় না সে। তারপর পিছনে ফিরতেই দেখলো শাকিরার তার দিকে মুচকি হেসে তাকিয়ে আছে, হাতে একটা মাঝারি সাইজের বালতি। তা দেখে শুকনো ঢোক গিলল আরহান। আমতা আমতা করে বলল, শাকি, মাই বেবি, তুমি আমার সাথে কিছু করবে না তাই না? নিজের বাচ্চাদের আব্বুর সাথে খারাপ কিছু করলে কিন্তু ভবিষ্যতে পস্তাবে। আরহানের কথার আগামাথা কিছুই বুঝলো না শাকিরা। সে মুহূর্তেই বালতি ভর্তি পানি ছুঁড়ে মারল আরহানের দিকে। সাথে সাথেই চেঁচিয়ে উঠল আরহান, নো নো নো, সাতক্ষীরার বাচ্চা, তোকে আমি কামড়ে খেয়ে নিব বলে দিলাম। বলেই রাগী চোখে তাকিয়ে তেড়ে আসলো শাকিরার দিকে। আর শাকিরা দিল দৌড়। সামনে পড়লো আরহানের রুম। সেখানেই ঢুকে পড়লো সে। যেই না দরজা লাগাতে যাবে, অমনি দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলো আরহান। তারপর দরজাটা লক করলো ভেতর থেকে। এবার ভয়ে ঢোক গিলল শাকিরা। বাঘের থেকে বাঁচবে বাঘিনী। বাঘের গুহাতেই ঢুকে পড়েছে শাকিরা। রুমের মধ্যেই এদিক সেদিক ছুটতে লাগলো, আর তার পেছনেই ছুটছে আরহান। এক সময় শাকিরার হাত টেনে ধরলো আরহান। ভয়ে পিছনে ফিরতে নেবে তার আগেই হাতটা পেছনের দিকে মুচড়ে ধরলো আরহান। কাছে টেনে শাকিরার পিঠ ঠেকালো নিজের বুকের সাথে।
রাগে হিসিয়ে বলল, এখন কোথায় পালাবে? আমাকে পানিতে ভিজিয়ে দেওয়া এত বড় সাহস হয়েছে তোর? এখন কামড়ে দেই। সাকিরা কিছু বলবে তার আগেই কাঁধে পেল শুকনো ব্যথার আভাস। পরপরই তা তীব্রতর হলো। ব্যথায় চিৎকার করে উঠল। আরহাম কামড় দেওয়ার পরপরই ঠোঁট ডুবিয়ে চুমু খেল সেথায়। ব্যথায় জর্জরিত সাকিরা তা বুঝতেও পারল না। সাকিরা চিৎকার থামিয়ে হাই হিল পরা পা দিয়ে পাড়া দিল আরহানের পায়ে। সাকিরাতে মত্ত আরহান সেই ব্যথায় মুখ কুঁচকে ছেড়ে দিল সাকিরাকে। সাকিরা এবার ঘুরে তাকালো, বুকে দুহাত গুজে বলল, আমি আগুন ছুঁতে এলেই ছাই হবেন, তাই দূরে থাকুন। কথাটা বলেই হনহনিয়ে দরজা খুলে চলে গেল সাকিরা। আরহান সেদিক পানে তাকিয়ে বুকের বাপাশে হাত দিয়ে বলল, 5টা বছর ধরে তো পোড়াচ্ছিস, ওই সমস্যা নেই, পুড়িয়ে যা। আমি তোর আগুনে পুড়তে রাজি আছি হাজার, অসহ্য অগণিত বার। আমারও সময় খুব নিকটে, আর 1 বছর শুধু। তারপর আমার শীতলতায় তোর আগুন নিভে গলে ভস্ম হবে। ইটস মাই প্রমিস বাবুই পাখি। অর্ণবের ধমক খাওয়ার পরেও মিটিমিটি হাসছে অবন্তিকা। সে কোনো মতেই নিজের হাসি থামাতে পারছে না। অর্ণব বুক উচকে তাকিয়ে আছে, তার অস্বস্তি লাগছে। অবন্তিকার এমন ঠোঁটে ঠোঁট চেপে হাসছে দেখে তার গলা শুকিয়ে আসছে। অবাধ্য অনুভূতিরা বেসামাল হচ্ছে। অর্ণব সেদিক থেকে চোখ সরালো, তবুও বারবার চোখ শুধু সেদিকেই যাচ্ছে। এবার আর না পেরে কলম দিয়ে ঠাস করে একটা বাড়ি দিল অবন্তিকার মাথায়। বলল, মিটমিটিয়ে হাসা বন্ধ করে অঙ্কটা শেষ করুন। কখনো ফুলের টোকা না পড়া মেয়ে হঠাৎ মাথায় জর্জরিত হলো। চোখ ভরা পানি নিয়ে তাকালো অর্ণবের দিকে। হৃদয় স্পর্শে রাখিতে অশ্রু দেখে বুক কেঁপে উঠল অর্ণবের। মেয়েটাকে সেভাবে আঘাত করে একদম ঠিক করেনি সে। ইচ্ছে করছে ছোট পাখিটাকে বুকে টেনে নিয়ে চোখের পানি মুছিয়ে দিতে, কিন্তু এখন তো তা সম্ভব না। হতাশায় বুক ভর হলো তার। পকেট হাতুড়ে রুমালটা বের করলো, অবন্তিকার দিকে এগিয়ে দিয়ে বলল, সবার চোখে অশ্রু মানায় না। অর্ণবের প্রতি তীব্র অভিমানী চোখেতে তাকিয়ে রুমাল দিয়ে চোখ মুছল অবন্তিকা। অর্ণব হাত বাড়িয়ে রুমালটা চাইতেই মুখ বাঁকিয়ে বলল, দেব না আপনাকে। অবন্তিকার এমন বাচ্চা মতে হাসল অর্ণব। নির্দিষ্ট সময় শেষ হতেই চলে গেল সে। অবন্তিকা রুমালটা বুকে চেপে ধরল, ঠাস করে শুয়ে পড়ল বেডে। রুমালটা নাকে চেপে ধরে ঘ্রাণ নিল। আহা, প্রিয় মানুষটার মাতাল করা ঘ্রাণ। এ কারণেই তো সে রুমালটা ফেরত দিল না। কিছুক্ষণ ধরে নীলের বুকে মাথা রেখে ফুঁপিয়ে কাঁদছে নিতু। কাঁদার কারণটা সে নিজেই জানে না। তার শুধু মনে হচ্ছে তার প্রিয় মানুষটাকে একবার হলেও অন্য কাউকে ভালোবাসি বলে যে ছুঁয়েছে, তাকে যেভাবে আদর যত্ন নিয়ে বুকের সাথে আগলে রাখে, এই বুকেই বুঝি অন্য কেউ মাথা রেখেছিল, অন্য কেউ প্রশান্তির শ্বাস নিচ্ছিল। ভাবতেই দম বন্ধ হয়ে আসে নিতুর। আরো শক্ত করিয়ে জড়িয়ে ধরে নীলকে। নীল তো ব্যস্ত পিয়সের কান্না থামাতে। কত কি বলছে, মাথায় বারবার ঠোঁট ছুঁয়ে চুমু খাচ্ছে। মনে মনে আফসোস করছে কেন সে মান্তাসার সাথে রিলেশনে ছিল। ওর জন্যই তো আজ তার রূপাঞ্জনার চোখে পানি। এই পানি যেন আগুনের লাভা,
যেটা তার বুকে যন্ত্রণার সৃষ্টি করেছে। নিজের বুক থেকে দুহাত ধরে নিতুর মাথা উঠিয়ে কপালে ঠোঁট ডুবিয়ে কিস করলো নীল। সে অবস্থাতেই নিতু কান্নারত কণ্ঠে বলল, এভাবেই বুঝি ওই মেয়েটাকেও ছুঁয়েছেন। নিতুর কথায় হকচকিয়ে গেল নীল। মেয়েটা কি ভাবছে এসব? অবশ্য ভাবাটাই স্বাভাবিক। নীল এবার নিতুর চোখের দিকে তাকালো, বলল, আমার জীবনে তুমি প্রথম এবং শেষ নারী যাকে আমি স্পর্শ করেছি, প্রেম মিশিয়ে ছুঁয়েছি, ভালোবাসি বলেছি, গভীর অনুভূতি মিশিয়ে। মান্তাসার সাথে আমার অনলাইনে রিলেশন ছিল, তাও মাত্র 1 মাসের। সে নিজের ব্রেকআপ করেছিল, এতে আমার তেমন একটা খারাপ লাগেনি, কারণ আমার মনে তখন কোনো অনুভূতি সৃষ্টি হয়নি। হবেই বা কিভাবে? আমার আমিটা যে তোমার। নীলের এহেন কথায় লজ্জায় লাল হলো নিতু। বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, মুখে লাজুক হাসি নিয়ে বলল, চলুন, দেরি হয়ে যাচ্ছে, বাসায় যাব বলেই হাঁটা ধরলো। পিছন থেকে নীল তার হাত টেনে বলল, আর একটু থাকি না? নিতু হাত ছাড়িয়ে বাইরের দিকে চলে গেল। সে জানে এখানে আর এক মুহূর্ত থাকলে নীল ভয়ঙ্কর কিছু একটা করে বসবে। অদ্রির ভয়ে কলিজা শুকিয়ে কাঠ। আব্রাহাম আজকে তাকে কি করবে আল্লাহই জানে। মনে মনে নিজেকেই দোষারোপ করছে, কেন তার মুখটা এত চলে। মুখের ওপর কারো গরম নিঃশ্বাস অনুভব করতেই চোখ খিচে বন্ধ করে নেয় সে। আব্রাহাম তা দেখে হাসে, তারপর আবারও মুখ শক্ত করে কঠিন গলায় বলে, চুপ করলে কেন মিস আদ্রিয়ানা? কি যেন বলছিলে তুমি? আবার বলো তো। শেষের কথাটা স্লো ভয়েসে বলে। অদ্রির দিকে সরে আসে সে। অদ্রি পিট পিট করে চোখ মেলে তাকায়, বলে, স্যার, আমি কই কিছু বলিনি তো। আপনি ভুল করছেন, আমি বরং যাই। বলেই অদ্রি দরজা খুলতে গেলেই গাড়ি লক করলো আব্রাহাম। তা দেখে অদ্রি করুণ চোখে তাকালো। আজ বুঝি তার মৃত্যু নিশ্চিত। ফারহান, আমি তো স্পষ্টই শুনলাম তুমি আমাকে ডেভিল বলেছিলে। তা ডেভিলরা কি করে জানো? সুন্দর মেয়েদের বিক্রি করে দেয় জিনের কাছে। তো এখন আমিও তোমাকে বিক্রি করে দেই। অদ্রি জিনের কথা শুনে ভয়ে খামচে ধরলো আব্রাহামের হাত। সে তো তেলাপোকাকেও ভয় পায় না, কিন্তু জিন, এইটাতে তার প্রচুর ভয়। ভয় ভয় চোখে আশেপাশে তাকিয়ে বলল, তেনারা বুঝি এখানে আছেন? ফারহান, আছেন তো, তোমাকে দিয়ে দেই। অদ্রি আব্রাহামের কথায় প্রায় কেঁদে দিবে ভাব। তা দেখে শব্দ করে হাসলো আব্রাহাম। আব্রাহামের হাসিতে ভ্যাবাচেকা খেলো অদ্রি। পরক্ষণেই তার চোখে ভিড় করলো এক সমুদ্র মুগ্ধতা। আব্রাহামকে এই প্রথম হাসতে দেখলো সে। কি সুন্দর এক হাসি! চোখের কোণায় ভাঁজ পড়েছে, ঠোঁটের নিচে গর্ত হয়েছে। অদ্রির বড় ইচ্ছে করলো সেখানে ছুঁয়ে দিতে। অদ্রির এমন দৃষ্টিতে শুকনো কেশে হাসি থামালো আব্রাহাম। তখনই গাড়ির কাছে টোকা পড়লো। কাজ নামাতেই নীল বলল, ফারহান, সো সরি, লেট হয়ে গেছে বলেই পেছনের দরজা খুলে বসে পড়লো গাড়িতে। আব্রাহাম হালকা হেসে রওনা দিল নিজেদের গন্তব্যে। আর অদ্রির সময় কাটলো ফারহানকে দেখেই। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।